একজন বিজ্ঞানী পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকায় যায় একটা উল্কাপিণ্ড নিয়ে গবেষণা করার জন্য। কিন্তু সেখানকার পরিবেশ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঠান্ডা ছিল। সেখানের তাপমাত্রা -12 ডিগ্রি হওয়াতে কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারত না। তাই সে জেরি নামের একজন ট্যুর গাইডের সাহায্যে কুকুরের স্লেজ গাড়ি নিয়ে সেখানে যায়। তবে এত ঠান্ডায় তাদের অবস্থা অনেক শোচনীয় হয়ে গিয়েছিল। তারা জীবন নিয়ে ফিরলেও কুকুরগুলো সেখানেই আটকা পড়ে যায়। এমনই অসাধারণ একটা সত্য ঘটনা নিয়ে নির্মিত 8 বিলো মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন দেখে আসি পৃথিবীর সেই শীতলতম জায়গার ভয়াবহতা। গল্পটা শুরু হয়েছিল 1958 সালে। পৃথিবীর শেষ প্রান্তে বরফে ঘেরা অ্যান্টার্কটিকা মহাদেশ দেখানো হয়। এখানে এতই ঠান্ডা যে সাধারণ মানুষের বসতি স্থাপন করা অসম্ভব। তবে সারা বিশ্বের বিখ্যাত বিজ্ঞানীরা নানাবিধ জিনিসপত্র নিয়ে রিসার্চ করার জন্য এখানে আসে। সেজন্য ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নামে একটা রিসার্চ ক্যাম্প বানানো হয়েছে। আর ছোট্ট ছোট্ট প্লেনে করে এই ক্যাম্পে বিজ্ঞানীদেরকে নিয়ে আসা হয়। এখানেই জেরি গাইড হিসেবে কাজ করে। সে তার আদরের 8টি কুকুর নিয়ে স্লেজ গাড়িতে করে বরফের এক এক প্রান্তে বিজ্ঞানীদেরকে গবেষণা করার জন্য নিয়ে যায়। একদিন ঘুম থেকে উঠে জেরি এবং তার বন্ধু কুপার অনুমান করতে থাকে আজকের তাপমাত্রা কত হতে পারে। ঘরের ভেতরের কম্পাস দেখে তারা বলতে থাকে যে আজকে হয়তো সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে। তাই তারা দুই বন্ধু দৌড়ে বাইরে এসে দেখে যে আজকে -31 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এরপর সে নিজে রেডি হয়ে এসে তার পোষা কুকুরগুলোকে ঘুম থেকে ডেকে তুলতে থাকে। কুকুরগুলো বরফের নিচে শান্ত হয়ে ঘুমিয়েছিল। জেরি তাদেরকে ডাকলেও তারা উঠতে চায় না। তবে যখন সে খাবারের কথা বলে আর তখনই সমস্ত কুকুরগুলো এক এক করে উঠে যায়। জেরি তখন টেনিস বল ব্যাট দিয়ে মেরে অনেক দূরে পাঠিয়ে দিলে একটা কুকুর গিয়ে বলটা নিয়ে আসে। আসলে সকাল সকাল তাদের শরীরটা গরম করার জন্য জেরি তাদেরকে দিয়ে বল আনায়। জেরি কুকুরগুলোকে অনেক ভালোবাসে। এই জনমানবহীন এলাকায় বলতে গেলে কুকুরগুলোই জেরির অনেক ভালো বন্ধু হয়েছিল। জেরিও কুকুরগুলোকে বেশ ভালোভাবেই ট্রেনিং দিত। যাই হোক, এরপর সে তাদেরকে লাইনে দাঁড় করিয়ে এক একটা করে মাছ খেতে দেয়। আর এর কিছুক্ষণ পরেই ওখানে কেটি নামের একজন পাইলট চলে আসে ছোট্ট একটা প্লেন নিয়ে। সে আজকেও একজন বিজ্ঞানীকে এখানে নিয়ে এসেছে। কুপার প্লেনের ভেতর থেকে একে একে করে জিনিসপত্র নামাতে থাকে। বিজ্ঞানী ডেভিস আজকে এখানে এসেছে গবেষণা করার জন্য। কিছুক্ষণ পরে ওই রিসার্চ ক্যাম্পের ডিরেক্টর এসে বিজ্ঞানী ডেভিডকে নিয়ে যায়। তারা একটা রুমের ভেতরে বসে তাস খেলছিল। তখন কুপারের নতুন গার্লফ্রেন্ড নিয়ে তারা মজা করতে থাকে। জেরি তখন বিজ্ঞানী ডেভিসের কাছে জানতে চায় যে সে আসলে এখানকার কোন জায়গায় গবেষণার জন্য যেতে চায়। তখন ওখানকার পরিচালক বলে যে ডেভিড আসলে মাউন্ট মেলবোর্নে যেতে চায়, যেখানে বেশ কিছুদিন আগে একটা উল্কাপিণ্ড এসে পড়েছিল। তাই এটা গবেষণা করার জন্যই সে এখানে এসেছে। তখন জেরি ম্যাপ দেখিয়ে বলতে থাকে যে এই জায়গাটা যাওয়া আমাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে, কেননা ড্রাই ভ্যালি থেকে প্রায় দ্বিগুণ দূরত্বে মাউন্ট মেলবোর্ন অবস্থিত। তবে এখন জানুয়ারি মাসের শুরুর দিকে হওয়ায় ওইখানকার রাস্তাগুলো খুবই ভয়ানক হবে, কেননা বরফগুলো গলে গিয়ে অনেক পাতলা হয়ে গিয়েছে। তাই আমরা সেখানে গেলে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারি। কিন্তু বিজ্ঞানী ডেভিস এত দূরে এসেছে ওই উল্কাটি নিয়ে গবেষণা করার জন্য। তাই কোনো উপায় না পেয়ে জেরি তখন তাকে বলতে থাকে যে যদি আমরা সেখানে যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কুকুরের সেলেজ গাড়ি নিয়ে যেতে হবে। এছাড়া আর কোনো উপায়ে সেখানে যাওয়া সম্ভব নয়। সমস্ত কিছু গুছিয়ে তারা রাতের বেলায় ঘুমিয়ে পড়ে। ভোর হওয়ার সাথে সাথে জেরি তার প্রত্যেকটা কুকুরের সাথে দেখা করে। এই 8টা কুকুরের মধ্যে তার সবচেয়ে পছন্দের কুকুর হচ্ছে মায়া। আসলে মায়া বাকি সমস্ত কুকুরদের লিডার। যাই হোক, যাত্রা শুরু করার আগে তারা তাদের সমস্ত ব্যাগ স্লেজ গাড়ির উপর বসিয়ে নেয়। জেরি প্রত্যেকটা কুকুরের সাথে বিজ্ঞানী ডেভিসকে পরিচয় করিয়ে দেয়। যাত্রা শুরু করার আগে কুপার এসে তাদের সবার একটা ছবি তুলে নেয়। সমস্ত কিছু শেষ করে জেরি তাদের সবাইকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করে দেয়। তুষারে ঘেরা রাস্তা দিয়ে তারা বেশ আনন্দের সাথে সামনের দিকে আগাতে থাকে। আর কুকুরগুলো অনেক দ্রুত দৌড়ে অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসে। তারা এক একটা বরফের পাহাড় পাড়ি দিয়ে দ্রুত সামনের দিকে আগাতে থাকে। অনেকটা পথ পাড়ি দিয়ে তারা একটু থেমে যায়, কেননা সামনে হয়তো বরফের অনেক পাতলা আস্তরণ রয়েছে। তাই সে তার কুকুরগুলোকে আবার এক লাইনে বেঁধে সামনের দিকে আগাতে থাকে। কিছুদূর যাওয়ার পরে তারা দুটো সিল মাছ দেখতে পায়। বিজ্ঞানী এই প্রথম এই প্রাণী দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা আবার তাদের যাত্রা শুরু করে দেয়। অনেকটা পথ পাড়ি দিয়ে জেরি আবার থেমে যায়। তখন সে একটা লাঠি বের করে পরীক্ষা করতে থাকে যে আসলে এখানকার বরফ কতটা পাতলা, কেননা তাদের গাড়ির ওজনে হয়তো এই বরফ ভেঙে যেতে পারে। সমস্ত কিছু চেক করে জেরি কুকুরগুলোকে সামনের দিকে আসতে বলে। কিন্তু ম্যাক্স নামের আরেকটা কুকুর বুঝতে না পেরে অন্যদিকে গেলেই হঠাৎ করে বিজ্ঞানী ডেভিস বরফ ভেঙে নিচে পড়ে যেতে চায়। জেরি তখন অনেক কষ্টে গিয়ে তাকে উপরে তুলে আনতে থাকে। তবে কিছুক্ষণ পরে দেখা যায় যে কুকুরগুলো জেরির সাথে তাকে টেনে উপরে তুলতে সাহায্য করছে। আর এই যাত্রায় বিজ্ঞানী ডেভিস বেঁচে যায়।
তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে একটা কুকুরের পায়ে আঘাত লেগেছিল, তাই তারা একটা তাঁবু খাটিয়ে ওখানে একটু বিশ্রাম নেয় এবং কুকুরটাকেও ট্রিটমেন্ট করে দেয়। কিছুক্ষণ পরে তারা আবার নতুন উদ্যোগে যাত্রা শুরু করে। তবে এবার জেরি চাইলেও স্লেজ গাড়িতে উঠতে পারবে না, কেননা দুজন উঠলে হয়তো আবারও তারা বরফের টুকরো ভেঙে পড়ে যেতে পারে। তাই জেরি একটু একটু করে স্লেজ গাড়ি টেনে সামনের দিকে আগাতে থাকে। আর এর কিছুক্ষণ পরে তারা সেই মাউন্ট মেলবোর্ন নামের পাহাড়ের ওই জায়গাটা খুঁজে পেয়ে যায়। অন্যদিকে তাদের রিসার্চ ক্যাম্পের রেডিওতে খবর শোনা যায় যে অল্প কিছুক্ষণের মধ্যেই অ্যান্টার্কটিকার ওই জায়গাটাতে বড় ঝড় আসতে পারে। তারা যেন খুব তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসে। তারা দুজন যখন ওখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিল, আর ঠিক তখনই রিসার্চ ক্যাম্প থেকে কেটি জেরিকে রেডিওর মাধ্যমে কল করে জানিয়ে দেয় যে তোমরা খুব দ্রুত এখানে আবার ফিরে চলে আসো, কেননা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বিশাল ঝড় শুরু হয়ে যাবে। তবে এখান থেকে চলে যাওয়ার কথা শুনে বিজ্ঞানী ডেভিসের মন অনেক বেশি খারাপ হয়ে যায়, কেননা সে এতদূর এসেছে ওই উল্কাপিণ্ড নিয়ে একটু গবেষণা করার জন্য। কিন্তু এই আবহাওয়ার কারণে সে আসলে কোনো কিছুই করতে পারছিল না। সে যদি অল্প কিছুক্ষণ সময় পায় তাহলে হয়তো আশেপাশে খুঁজে সে ওই উল্কাপিণ্ডটার একটু হলেও পেয়ে যেতে পারে। এসব বলে সে জেরিকে অনুরোধ করতে থাকে, কিন্তু জেরি কোনোভাবেই এখানে রিস্ক নিতে চাচ্ছিল না। কিন্তু বিজ্ঞানী ডেভিস তখন তাকে বলে যে আমরা যে কাজ করতে ভালোবাসি সেই কাজের জন্য একটু হলেও রিস্ক নিতেই পারি। বিজ্ঞানীর এই কথা শুনে জেরি কাল দুপুর পর্যন্ত এখানে থাকার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা দুজন বরফের ভেতর দিয়ে সেই উল্কাপিণ্ড খুঁজতে শুরু করে দেয়। যেখান দিয়ে তারা যাচ্ছিল সেইখান দিয়ে তারা ছোট ছোট ফ্ল্যাগ রেখে যাচ্ছিল, যেন পরবর্তীতে তারা পথ চিনে আবার ফিরে আসতে পারে। ওখানে অনেক খোঁজাখুঁজি করেও তারা সেই উল্কাপিণ্ডের কোনো অংশই খুঁজে পায় না। তারা দুজন মিলেই প্রত্যেকটা পাথর খুঁটে খুঁটে দেখতে থাকে। তবে কিছুক্ষণ পরে বিজ্ঞানী ডেভিস সেই চমৎকার উল্কাপিণ্ডের একটা টুকরো পাথর খুঁজে পেয়ে যায়। এটা পেয়ে তারা দুজনেই অনেক বেশি খুশি ছিল, কেননা এই প্রথম এমন কোনো জিনিস নিয়ে ডেভিড রিসার্চ করতে পারবে। এখন তাদের ফেরার পালা, তাই তারা দ্রুত করে সমস্ত কিছু গুছিয়ে আবার ক্যাম্পে ফিরে আসার জন্য যাত্রা শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে জেরি খেয়াল করে যে তার একটা কুকুরের পা থেকে রক্ত বের হচ্ছে, তাই সে তখন গাড়িটি থামিয়ে কুকুরটাকে ট্রিটমেন্ট করতে যায়। আর এই ফাঁকে বিজ্ঞানী ডেভিসকে রেডিও দিয়ে ক্যাম্পে যোগাযোগ করার জন্য বলে, কিন্তু ডেভিস আসলে ভালো মতো নেটওয়ার্ক পাচ্ছিল না। তাই সে তখন সামনের দিকে আগালে বরফ ভেঙে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার সাথে সাথেই আসলে তার ডান পা ভেঙে যায়। তখন জেরি উপর থেকে তাকে বলে যে নড়াচড়া না করার জন্য, কেননা সে খেয়াল করে যে ওটা আসলে একটা বরফের হালকা আস্তরণ ছিল, কেননা একটু নড়াচড়া করলেই বরফ ভেঙে পানির ভেতরে বিজ্ঞানী ডেভিস তলিয়ে যাবে। বলতে না বলতেই সে বরফ ভেঙে পানির ভেতরে পড়ে যায়। সে অনেক চেষ্টা করেও উপরে উঠতে পারে না। জেরি উপর থেকে তাকে বলতে থাকে যে বরফ ধরে কোনো মতে আপনি ওখানে ঝুলে থাকুন। আর এরপর সে তার পছন্দের কুকুর মায়াকে দিয়ে ডেভিসের কাছে একটি রশি পাঠিয়ে দেয়। মায়া খুব আস্তে আস্তে সাবধানতার সাথে সামনের দিকে এগিয়ে গিয়ে বিজ্ঞানী ডেভিসের কাছে রশিটি পৌঁছে দেয়। এখন বেশি নড়াচড়া করলে হয়তো কুকুরটাও ওখানে পড়ে যাবে, তবে খুব ভালোভাবেই মায়া এই কাজটা করতে পারে। জেরি তখন বাকি কুকুরগুলোর সাথে সেই দড়ি বেঁধে দিয়ে নিজেও দড়িটি টানতে টানতে সেই খাদের নিচ থেকে বিজ্ঞানী ডেভিসকে উপরে তুলে আনে। আর এরই মধ্যে ওখানে বেশ ভালো ঝড় শুরু হয়ে যায়। জেরি তার সমস্ত কুকুরগুলোকে একসাথে করে স্লেজ গাড়ির সাথে বেঁধে দিয়ে খুব দ্রুত করে বিজ্ঞানী ডেভিসকে নিয়ে আবার যাত্রা শুরু করে। অন্যদিকে বেস ক্যাম্পে কেটি সহ বাকি সবাই ওখান থেকে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তারাও জেরি এবং বিজ্ঞানী ডেভিসকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। দিন পেরিয়ে রাত হয়ে যায়। কেটি বারবার জেরির সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সে সেটা আর পারে না। অন্যদিকে জেরি বিজ্ঞানী ডেভিসকে স্লেজ গাড়িতে উঠিয়ে ভালো করে কাপড় চোপড় পরিয়ে দেয়। আর যেহেতু এখন খুব দ্রুত তাদেরকে এখান থেকে যেতে হবে, তাই ওই গাড়ি থেকে কম প্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিয়ে কুকুরগুলোকে নিয়ে অনেক দ্রুত সেই ঝড়ের ভেতর দিয়ে বেস ক্যাম্পের দিকে আগাতে থাকে। কেটি যখন জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, আর তখনই সেই ঝড়ের ভেতরে তারা দুজনই খুব ভালোভাবে বেস ক্যাম্পে চলে আসে। কিন্তু এত ঠান্ডা হওয়ার কারণে জেরির আঙ্গুলগুলোতে রক্ত জমাট বেঁধে একদম কালো হয়ে যায়। তাই খুব দ্রুত গরম পানির ভেতর তার হাত ডুবিয়ে রাখে। কিন্তু এভাবে বেশি দেরি করলে হয়তো এই আঙ্গুলগুলো পচে নষ্ট হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব এখান থেকে তাদেরকে হসপিটালে যেতে হবে। আর তাছাড়া বিজ্ঞানী ডেভিসের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গেছে। এমনিতেই তার পা ভেঙে যাওয়াতে সে অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে। তাই তখন প্রাথমিকভাবে তাকে স্যালাইন দিয়ে দেয়া হয়। কিন্তু তারা যে প্লেনে করে ওখান থেকে ফেরত আসবে সেটা অনেক ছোট ছিল। তারা মাত্র 6 জন মানুষই আসতে পারবে, কিন্তু ওই কুকুরগুলোকে তারা সেই প্লেনে করে আনতে পারবে না। এই কথা শুনে জেরি ওখান থেকে যেতে চায় না। সে আসলে কোনোভাবেই তার এই প্রিয় কুকুরগুলোকে এভাবে রেখে যেতে চাচ্ছিল না। তখন কেটি তাকে বলে যে আমি তোমাদেরকে হসপিটালে ভর্তি করে আবার প্লেন নিয়ে এসে কুকুরগুলোকে এখান থেকে নিয়ে যাব। ঝড়ের ভেতরেই তারা খুব জলদি করে তাদের সমস্ত কিছু গুছিয়ে নেয়।
জেরি ওখান থেকে যাওয়ার আগে একটা বেল্টের সাহায্যে সমস্ত কুকুরগুলোকে একটা শিকলের মাধ্যমে বেঁধে রাখে, যেন পরবর্তীতে যখন কেটি আসবে তখন সে তাদেরকে এই জায়গাতেই খুঁজে পায়। প্লেনে করে যাত্রা শুরু করার সাথে সাথেই কুকুরগুলো জেরিকে ডাকতে থাকে, আর প্লেনের ভেতর থেকে জেরিও এভাবে তার কুকুরগুলোর দিকে তাকিয়ে কষ্ট পেতে থাকে। কিন্তু কিছুই তো করার ছিল না, সে মন খারাপ করেই ওখান থেকে চলে যায়। তারা অনেক দ্রুত করে জেরিকে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। জেরির জ্ঞান ফিরে আসার সাথে সাথে সে কুপারের কাছে জিজ্ঞেস করে যে তার কুকুরগুলো কোথায় রয়েছে, কেটি কি তাদেরকে নিয়ে এসেছে। কুপার তখন বলে যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে কেটি তাদেরকে আনতে পারেনি। সে তখন তাড়াতাড়ি করে কেটির কাছে গিয়ে জিজ্ঞেস করে কেন সে তার কুকুরগুলোকে নিয়ে আসেনি। তখন কেটি বলে যে এই মুহূর্তে সমস্ত ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে, আর তাছাড়া এই শীতকালে ওখানে যাওয়া আর কোনোভাবেই সম্ভব হবে না, হয়তো সামনে গ্রীষ্মকালে আবার ওখানে যাওয়া যাবে। এই কথা শুনে জেরি অনেক বেশি রাগ করে একজন আর্মি কমান্ডারের কাছে গিয়ে তার কুকুরগুলো ফিরিয়ে আনার জন্য সাহায্য চায়। তখন সেই কমান্ডার ক্যালেন্ডার দেখিয়ে বলতে থাকে, দেখো খুব শীঘ্রই শীতকাল শুরু হয়ে যাবে, আর এখন কেউই ওখানে বিমান নিয়ে যেতে পারবে না, আর তাছাড়া আমার দায়িত্ব হচ্ছে বিভিন্ন ক্যাম্পের মেম্বারদেরকে সাহায্য করা। তখন জেরি বলে যে ওই কুকুরগুলো আমাদের বেস ক্যাম্পের মেম্বার ছিল, কিন্তু ওই আর্মি কমান্ডার জেরিকে কোনোভাবেই সাহায্য করার জন্য রাজি হয় না। তখন জেরি বলে যে আর যাই হোক না কেন আপনি আমাকে ছোট্ট একটা প্লেনের ব্যবস্থা করে দিন, আমি যেন ওদেরকে নিয়ে ফিরে আসতে পারি। কিন্তু তখন সে বলে যে এই মুহূর্তে আমরা কোনো ধরনের রিস্ক নিতে চাই না, তাছাড়া এখন সমস্ত বিমান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে ওখানে মাত্র একটা বিমান ছিল, কিন্তু এই বিমান আসলে মাটিতে ল্যান্ডিং করানো যায় না। তাই জেরি তখন মন খারাপ করে ওখান থেকে চলে আসে। তখন কেটি এসে জেরিকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে 4 দিন পার হয়ে গিয়েছে, এখনও কুকুরগুলো অধীর আগ্রহে বসে আছে কখন তাদের মালিক এসে তাদেরকে এখান থেকে নিয়ে যাবে। কোনো খাবার না পেয়ে তারা ওখানে চুপচাপ করে বসে থাকে। জেরি শহরে ফিরে এসে বিভিন্ন এনজিও কোম্পানির সাথে কথা বলতে থাকে, যেন সে তাদের সাহায্যে কোনোভাবে ওখান থেকে ওই কুকুরগুলোকে ফিরিয়ে আনতে পারে। তবে এর জন্য আসলে অনেক টাকার প্রয়োজন, আর তাছাড়া এই মুহূর্তে কেউই ওখানে যেতে রাজি হয় না। সবাই আরও 6 মাস পরে ওখানে যেতে চায়, কিন্তু ততদিনে তো আর কুকুরগুলো হয়তো বেঁচে থাকবে না। তাই সে বারবার এক একটা এনজিওর সাথে কথা বলতে থাকে, কিন্তু কোনোভাবেই সে আসলে কোনো ধরনের সাহায্য খুঁজে পাচ্ছিল না। তবে এভাবে বসে থাকলে তো হবে না, তাই সে সাহায্যের জন্য ক্যালিফোর্নিয়ায় বিজ্ঞানী ডেভিসের বাসায় চলে আসে। ডেভিসের পা এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। সে জেরিকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়। সেদিনের সেই তোলা ছবিটা জেরি তাকে দিলে এটা দেখে সে অনেক বেশি খুশি হয়। জেরি তখন বলতে থাকে, আমি আসলে সমস্ত জায়গায় ঘুরে বেড়িয়েছি এই কুকুরগুলোকে ফেরত আনার জন্য, কিন্তু এখনও আমি কোনো ধরনের সাহায্য পাইনি। আর তাছাড়া সেখানে যেতে হলে অনেক টাকার প্রয়োজন, সেটাও আমি জোগাড় করতে পারিনি। যদি তুমি আমাকে কিছু টাকা জোগাড় করে দিতে পারো তাহলে আমি মাত্র 3 দিনের মধ্যেই আমার কুকুরগুলোকে এখানে নিয়ে আসতে পারবো, এবং পরবর্তীতে তোমার টাকাগুলো আমি ফেরত দিয়ে দিব। কিন্তু বিজ্ঞানী ডেভিস তাকে বলতে থাকে যে দেখো কয়েকটা দিন পেরিয়ে গেছে, হয়তো এখন ওই কুকুরগুলো মারাও যেতে পারে, আর তাছাড়া এত রিস্ক নিয়ে ওখানে যাওয়া তোমার জন্য একটুও ঠিক হবে না। কিন্তু জেরি ছিল নাছোড়বান্দা, সে বলতে থাকে যেভাবেই হোক না কেন আমি ওখানে গিয়ে আমার কুকুরগুলোকে শেষবারের মতো দেখতে চাই। যদি তারা মরেও যায় তবু আমি ওই মৃত কুকুরগুলোকেই নিজের চোখে দেখে আসতে চাই। তখন বিজ্ঞানী ডেভিস বলে দেখো তুমি সব কিছু ভুলে যাও। কিন্তু জেরি তখন তাকে বলে আপনি বলেছিলেন না আমরা যখন কোনো কিছু প্রচণ্ড ভালোবাসি সেটা করার জন্য আসলে আমাদের যে কোনো ধরনের রিস্ক নিতে হয়। তবে দেখি আমি কোনোভাবে আমার কুকুরগুলোকে ফেরত আনতে পারি কিনা। এই বলে সে ওখান থেকে খালি হাতেই চলে আসে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে 15টা দিন পার হয়ে গেছে, কুকুরগুলোর এখন প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আর তাছাড়া ওখানে বেশ ভালোই ঝড় শুরু হয়ে গেছে। তাই মায়া নামের ওই কুকুরটি প্রথমে অনেক ছুটাছুটি করে নিজেকে ওই শিকল থেকে ছাড়িয়ে নেয়, আর এরপর সে আস্তে আস্তে করে বাকি কুকুরগুলোকে ওখান থেকে ছাড়িয়ে দেয়। মায়া ছিল খুবই চালাক একটা কুকুর। সবাইকে ছেড়ে দেওয়ার পর সে খেয়াল করে যে একটা কুকুর অনেক বেশি দুর্বল হয়ে গেছে। আসলে ওই কুকুরটা তার জীবনের সমস্ত আশা ছেড়ে দিয়েছে, কিন্তু মায়া তাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। তবে আর কোনো উপায় না পেয়ে সে তাকে বিদায় জানিয়ে খাবারের খোঁজে বাকি 7টা কুকুরদেরকে নিয়ে বেরিয়ে পড়ে। একটু পরেই তারা ওখানে একটা পাখি দেখতে পায়। ওই পাখিটি ধরার জন্য তারা সবাই ছুটতে থাকে। কিছুক্ষণ পর মায়া দেখে যে ওখানে আরও এক ঝাঁক পাখি রয়েছে, তাই তারা সবাই মিলে তখন ওই পাখিগুলো শিকার করার জন্য উঠে পড়ে লাগে। যেহেতু তারা 15 দিন ধরে খাবার খায় না, তাই আপ্রাণ চেষ্টা করতে থাকে ওই পাখিগুলো শিকার করার জন্য। মায়া একদিক দিয়ে ওই পাখিগুলোকে শিকার করতে যায় এবং অন্য দিক দিয়ে বাকি কুকুরগুলো গিয়ে বেশ কয়েকটা পাখি শিকার করে ফেলে। এরপর তারা সমস্ত পাখিগুলোকে মুখে করে এনে এক জায়গায় জড়ো করে।
মায়া ওখান থেকে একটা খাবার নিলে বাকি কুকুরগুলো সেই পাখিগুলো ভাগ করে নিজেদের মধ্যে খেতে শুরু করে। এই প্রতিকূল পরিবেশে তারা সবাই মিলেমিশে থাকে। কিন্তু অন্যদিকে জেরি এখনও তার কুকুরগুলোকে ভুলতে পারেনি। সে কেটির সাথে বারবার যোগাযোগ করতে থাকে, কিন্তু এখন আসলে শীতকাল হওয়ায় ওখানে কোনো ধরনের উড়োজাহাজই যেতে পারে না। যাই হোক, এভাবে 50টা দিন পেরিয়ে যায়। কুকুরগুলো ছন্নছাড়া হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় খাবারের আশায় ঘুরে বেড়ায় আর আকাশপানে চুপচাপ করে রাতের বেলা তাকিয়ে থাকে, হয়তো তাদের মালিক এসে তাদেরকে এখান থেকে নিয়ে যাবে। রাতের বেলায় তারা চাঁদের আলোর সাথে খেলতে থাকে, আর তখন একটা কুকুর বরফ ভেঙে খাদের ভেতরে পড়ে যায়। বাকি কুকুররা সবাই এসে তখন তার পাশে চুপচাপ করে বসে থাকে, কিন্তু আসলে সবাই যেহেতু কয়েকদিন ধরে ভালো খাবার খায় না, তাই তারা সবাই অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। আর ওই কুকুরটাও সুস্থ হয়ে ওঠে না। সারা রাত পেরিয়ে সকাল হয়ে যায়। তারা খেয়াল করে যে কালকে রাতের পড়ে যাওয়া ওই কুকুরটা মারা গিয়েছে। তারা এখন 6টা কুকুর এখানে বেঁচে রয়েছে। সমস্ত কুকুররা তার বন্ধুর মারা যাওয়ার কারণে অনেক বেশি কষ্ট পায়। একে একে সমস্ত কুকুররা তাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু ম্যাক্স নামের একটা কুকুর ওই কুকুরটার পাশেই চুপচাপ করে বসে থাকে। আর কিছুক্ষণ পরে ওখানে আরও ঝড় শুরু হয়ে যায়। বাকি কুকুরগুলো চলে গেলে ম্যাক্স তখন ঝড়ের কারণে তাদেরকে আর খুঁজে পায় না। সে তখন নিরুপায় হয়ে তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এদিকে জেরি মানসিকভাবে এখনও সুস্থ হতে পারেনি। কোনোভাবেই সে ওই কুকুরগুলোর কথা ভুলতেই পারছে না। তাই সে নিজের সময় কাটানোর জন্য ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতে থাকে। আর এর কিছুক্ষণ পরে কেটি চলে আসে ওখানে তার সাথে দেখা করার জন্য। কেটির গাড়ির ভেতর থেকে ছোট্ট একটা কুকুর বের হয়ে আসলে তখন জেরির মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আসলে সেও তার কুকুরগুলোর কথা তখন মনে করতে থাকে। তবে ওখান থেকে আসার পরে জেরি তার সেই চাকরিটাও ছেড়ে দিয়েছে। তখন কেটি জেরিকে বলতে থাকে, তুমি আর কতদিন ওদের কথা ভেবে কষ্ট পাবে, বরং এখন স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। কিন্তু জেরি তখন বলে যে আমি আসলে কোনোভাবেই আমার কুকুরগুলোকে ভুলতে পারছি না, নিজেকে অনেক বেশি দোষী মনে হয়। কিন্তু কেটি তখন বলে, তুমি তো তোমার সর্বোচ্চ চেষ্টা করেছ, এখন অন্তত এসব কিছু ভেবে আর কষ্ট পেও না। তবে এত কিছুর পরেও জেরির মন আর মানে না। পরদিন সকালবেলা জেরি সেই লোকটির কাছে চলে যায় যেখান থেকে সে ওই 8টা কুকুর নিয়েছিল। এখানে সে আরও অনেক কুকুর দেখতে পায়। সে ওই কুকুরগুলোকে আদর করতে থাকে। তখন ওই কুকুরের মালিক এসে তার সাথে দেখা করে। জেরি তাকে সমস্ত ঘটনা খুলে বলে আর বলতে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনার কাছ থেকে আমি যে কুকুরগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি দেখে রাখতে পারিনি। তখন কুকুরের মালিক বলে যে না, এতে তুমি কষ্ট পেও না, তুমি তো সর্বোচ্চ চেষ্টা করেছ। তখন সে তার ছোটবেলার একটা গল্প জেরিকে বলতে থাকে। আসলে তার বাবাও এরকম কুকুর লালন পালন করত। গ্রীষ্মকালে একবার যখন তার বাবা বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একটা ভাল্লুক এসে তার বাবার উপর আক্রমণ করে। 2টো কুকুর ওখানে মারা যায়, আর বাকি কুকুরগুলো ওখান থেকে অন্য জায়গায় চলে যায়। কিন্তু আমার বাবা সেবার ওই কুকুরগুলোর কারণেই বেঁচে গিয়েছিল। সে বাড়িতে ফিরে এসে সুস্থ হয়ে আবার ওই কুকুরগুলো খোঁজার জন্য জঙ্গলে যায়। সে বলতে থাকে যে হয়তো আমার কুকুরগুলো মারাও যেতে পারে, কিন্তু তবুও আমার সেখানে একবার হলেও যাওয়া উচিত। সে এই গল্পটা বলে তাকে বোঝাতে চায় যে তোমার শেষ চেষ্টাটা অবশ্যই করা উচিত, কেননা কখনো যেন তোমার এরকম মনে না হয়, ইস আমি যদি ওখানে যেতাম তাহলে হয়তো ওদেরকে বাঁচাতে পারতাম। এই কথা শুনে সে দ্রুত করে বাড়িতে ফিরে এসে ঠিক করে ফেলে যে যেভাবেই হোক না কেন সে ওখানে আবার ফেরত যাবে। হয়তো তার কুকুরগুলো মারা গেলেও অ্যাটলিস্ট নিজের চোখে সেগুলো সে দেখে আসতে পারবে। সে তখন নিজেকে বলতে থাকে, আমার আর কোনো সাহায্যের প্রয়োজন নেই, বরং আমি একাই অ্যান্টার্কটিকায় সেই বেস ক্যাম্পে আমার কুকুরগুলোকে দেখে আসব। অন্যদিকে এভাবে 133টা দিন পার হয়ে যায়। কুকুরগুলো খাবারের জন্য এদিক সেদিক ঘুরে বেড়ায়। তবে তারা অনেক খুঁজতে খুঁজতে ওখানে একটা ক্যাম্প খুঁজে পায়। তারা সেটার ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের বিস্কিট এসব কিছু পেয়ে এতদিন পরে পেট ভরে খেয়ে নেয়। তখন মায়া বাইরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তার মালিক জেরিকে মনে করতে থাকে। এদিকে দেখা যায় যে সেই উল্কাপিণ্ড আবিষ্কার করার কারণে বিজ্ঞানী ডেভিসকে পুরস্কৃত করা হচ্ছে। এই অনুষ্ঠানে জেরিও তার সাথে দেখা করার জন্য এসেছে। জেরি তাকে বলতে থাকে, আজকে রাতে আমি এখান থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব। এরপর জাহাজে করে সেই বেস ক্যাম্পে গিয়ে আমার কুকুরগুলোকে দেখে আসব। তখন বিজ্ঞানী ডেভিস তাকে বলে, তুমি কি তাহলে ওখানে যাওয়ার জন্য কোনো ধরনের সাহায্য পেয়েছ? জেরি তখন বলে, না, আসলে আমি নিউজিল্যান্ড পর্যন্ত যেতে পারবো, তবে এরপর কোনো না কোনোভাবেই একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। তখন ডেভিস বলে যে তুমি এসব কিছু কেনই বা করছো? কিন্তু জেরি তখন তাকে বলে যে আপনার কি মনে আছে যখন আমরা ওখান থেকে ঝড়ের কারণে চলে আসতে চেয়েছিলাম, আপনি বলেছিলেন যে আমরা যখন কোনো কিছু প্রচণ্ড রকমের ভালোবাসি সেটার জন্য যে কোনোভাবে একটু রিস্ক নেওয়া যায়। তাই আমিও তো আমার কুকুরগুলোকে অনেক ভালোবাসি, তাই ওদের জন্য অবশ্যই আমার সেখানে যাওয়া উচিত। এই কথা শুনে বিজ্ঞানী ডেভিস বাড়িতে ফিরে এসে
জেরিকে আর্থিকভাবে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় যে ম্যাক্স না খেতে পেয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, আর অনেক খোঁজাখুঁজি করার পর সে একটা মৃত তিমি দেখতে পায়। তবে হয়তো অন্য কোনো প্রাণী ওই তিমির শরীরটা একটু একটু করে খেয়ে ফেলেছে। যেহেতু ম্যাক্স তার বাকি বন্ধুদেরকে হারিয়ে ফেলেছে, তাই সে নিরুপায় হয়ে সাহস করে ওই তিমির শরীর থেকে মাংস খেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই তিমির পেটের ভেতর থেকে একটা ইল মাছ বের হয়ে ম্যাক্সকে আক্রমণ করে। ম্যাক্স তখন নিজের জীবন বাঁচানোর জন্য ওখান থেকে দৌড়াতে থাকে। আর এর কিছুক্ষণ পরে সে খেয়াল করে যে তার বাকি কুকুর বন্ধুগুলো তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। এবার তো তারা সংখ্যায় 6 জন হয়ে গিয়েছে। ম্যাক্স তখন আবার সাহস ফিরে পায়। সে তখন দৌড়ে গিয়ে ওই তিমির শরীর থেকে বড় এক টুকরো মাংস নিয়ে চলে আসে। আর তখন ইল মাছটি তার পিছনে পিছনে দৌড়াতে লাগলে বাকি কুকুরগুলো এই ফাঁকে তিমির শরীর থেকে বেশ কিছু মাংস খেয়ে নেয়। কিন্তু ওই ইল মাছটি অনেক বেশি চালাক ছিল। সে বরফের নিচ দিয়ে পানির ভিতর দিয়ে সেই তিমির কাছে গিয়ে মায়ার পায়ে কামড়ে দেয়। এটা দেখে বাকি সমস্ত কুকুররা ভয়ে ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু ম্যাক্স তার বন্ধুকে এভাবে রেখে যেতে চাচ্ছিল না। সে ইলের কাছ থেকে মায়াকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তার দেখাদেখিতে বাকি কুকুরগুলো তখন মায়াকে বাঁচানোর জন্য চলে আসে। আর ইলটি তখন ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু এতে মায়ার বাম পা অনেক বেশি ক্ষত হয়ে গিয়েছে। সে তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। কিন্তু তারা তো প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। তারা তখন পেট পুরে ওখান থেকে খাবার খেয়ে নেয়। আর অন্যদিকে দেখা যায় যে জেরি নিউজিল্যান্ডে চলে এসেছে। সে এখান থেকে জাহাজে করে অ্যান্টার্কটিকা যেতে চায়, কিন্তু সে কোনো জাহাজই আসলে ভাড়া পায় না। আর তাছাড়া ওখানে কোনো জাহাজ মালিক যেতেও রাজি হয় না। সে তখন অনেক বেশি হতাশ হয়ে যায়। তবে এর কিছুক্ষণ পরে সে দেখে যে কেটি, কুপার এবং বিজ্ঞানী ডেভিস সবাই ওখানে এসেছে। আসলে সেদিন ডেভিস জেরির সব কথা শুনে মনে মনে ঠিক করেছিল যেভাবেই হোক না কেন সে তাকে সাহায্য করবে। তারা একটা প্রাইভেট হেলিকপ্টার নিয়ে চলে এসেছে তাকে সাহায্য করার জন্য। এরপর তারা 4 জন মিলে সেই বেস ক্যাম্পের দিকে রওনা দেয়। অন্যদিকে কুকুরগুলো এখনও বেঁচে রয়েছে, কিন্তু মায়া অনেক বেশি অসুস্থ হওয়ার কারণে তারা সবাই তার পাশে চুপচাপ করে বসে রয়েছে। কেটি সমুদ্রের ভেতরে একটা জাহাজ খুঁজে পায়। যেহেতু একটানা ওই হেলিকপ্টার নিয়ে ওখানে যাওয়া সম্ভব নয়, তাই তারা ওই জাহাজে করে সেই বেস ক্যাম্পের দিকে রওনা হয়। রাতের বেলায় জেরি ক্যাটকে অনেক বেশি ধন্যবাদ দেয় তাকে সাহায্য করতে আসার জন্য। বরফ ভেঙে ভেঙে জাহাজটি সামনের দিকে আগাতে থাকে। তবে অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে বরফের অনেক মোটা স্তর হওয়ার কারণে আর ওই জাহাজটি সামনের দিকে যেতে পারে না। তখন জাহাজের ক্যাপ্টেন তাদের সবাইকে বলতে থাকে, আর কোনোভাবেই জাহাজ নিয়ে সামনে আগানো সম্ভব না, কেননা এত মোটা পাথর ভাঙা আমাদের পক্ষে অসম্ভব। তাই এখান থেকে আপনাদেরকে হেলিকপ্টারে করে যেতে হবে। কিন্তু এখনও সেই বেস ক্যাম্প অনেক দূরে ছিল। এখান থেকে হেলিকপ্টারে করে ওখানে গিয়ে আবার এখানে ফেরত আসাও অসম্ভব ব্যাপার। তখন তারা ম্যাপ বের করলে কুপার বলে যে একটা উপায় রয়েছে। এখান থেকে ইটালিয়ান বেস ক্যাম্প বেশি দূরে নয়। যদি আমরা ওখানে গিয়ে আশ্রয় নিয়ে তারপর আবার যাত্রা শুরু করি, তাহলে খুব ভালোভাবেই আমরা সেই কুকুরগুলো নিয়ে ফেরত আসতে পারবো। তাই তারা এই উপায়ে এই কুকুরগুলোকে আনার জন্য রওনা হয়। এভাবে 175টা দিন পেরিয়ে গিয়েছে। বাকি কুকুরগুলো খাবার শিকার করে এনে মায়াকে খেতে দেয়। কেননা মায়া যেহেতু আর এখন দৌড়াতে পারে না, তাই তারা সবাই তাকে সাহায্য করে। এত কষ্ট হলেও বাকি কুকুররা তার বন্ধুকে ছেড়ে যায় না। বাকি সমস্ত কুকুরগুলো পাখি শিকার করে মায়ার সামনে এনে দেয়, যেন মায়া তার খাবারটা সবার আগে নিয়ে নেয়। কিন্তু মায়া ছিল খুবই ভালো একটা কুকুর। সে তখন নিজে না খেয়ে বরং তাদেরকে ওই খাবারগুলো ফেরত দেয়। সমস্ত কুকুররা একটা একটা পাখি নিয়ে যাওয়ার পর ম্যাক্স এবং মায়া একটা খাবার দুজন মিলে ভাগ করে নেয়। অন্যদিকে জেরিরা হেলিকপ্টারে করে ইটালিয়ান ক্যাম্পের কাছে চলে আসে। এরপর তারা একটা স্নো কার নিয়ে তাদের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। এখানে পৌঁছে সবার আগে জেরি তার কুকুরগুলো শিকল খুঁজে পায়। সেভাবে হয়তো সমস্ত কুকুরগুলোই মারা গিয়েছে। সে তখন শিকল উঠালে একটা কুকুরের মৃতদেহ দেখতে পায়। এটা দেখেই সে অনেক বেশি কষ্ট পায়। আসলে এখানে জ্যাক নামের একটা কুকুরের মৃতদেহ রয়েছে। সেভাবে হয়তো বাকি কুকুরগুলো এভাবে মারা গিয়েছে। তাই সে শিকল ধরে টান দিয়ে উঠালে দেখতে পায় যে শিকল ছেঁড়া রয়েছে। এরপর সে বুঝে যায় নিশ্চয়ই বাকি কুকুরগুলো এখান থেকে জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে। এখনও নিশ্চয়ই ওরা বেঁচে রয়েছে। আর এর কিছুক্ষণ পরে দূরে তাকিয়ে দেখতে পায় যে এখনও তাদের কয়েকটা কুকুর বেঁচে আছে। আর কুকুরগুলো তাদেরকে দেখতে পেয়ে দৌড়ে তাদের কাছে আসতে থাকে। ম্যাক্স এসে জেরিকে জড়িয়ে ধরে। এতগুলো দিন পরে সবাই তাদেরকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আর কুকুরগুলোও তাদেরকে অনেক আদর করতে থাকে। 8টা কুকুরের মধ্যে এখানে 5টা কুকুর রয়েছে। জেরি মনে করে হয়তো বাকি 3টা কুকুর মারা গিয়েছে। তবে সে এখন একটু একটু খুশি হয়, কেননা সে বাকি কুকুরগুলোকে ফিরে পেয়েছে। এখন সে ওই কুকুরগুলোকে নিয়ে আবার ফেরত যেতে চায়। তখন সমস্ত কুকুরগুলোকে এক এক করে ওই গাড়িতে উঠালেও
ম্যাক্স নামের একটা কুকুর আর গাড়িতে উঠতে চায় না। ম্যাক্স বরং ওখান থেকে দৌড়ে অন্য জায়গায় চলে যায়। তখন জেরিও তার পেছনে পেছনে এসে দেখতে পায় যে মায়া আসলে অনেক অসুস্থ হয়ে পড়ে রয়েছে। ম্যাক্স তার বুদ্ধি দিয়ে জেরিকে মায়ার কাছে নিয়ে এসেছে। জেরি ভেবেছিল হয়তো মায়া মারা গিয়েছে, কিন্তু মায়া এখনো জীবিত ছিল। সে তখন মায়াকে কোলে করে ওখান থেকে নিয়ে আসে। এটা দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এভাবে শেষমেশ এতগুলো দিন পরে সে তার কুকুরগুলোকে আবার ওখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারে। ঠিক এমনই একবার একটা কুকুর যে তার মালিকের জন্য কি করেছিল সেটা দেখলে আপনি অনেক বেশি অবাক হয়ে যাবেন। আর সেই গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।